নমস্কার বন্ধুরা, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব ভালো লাগছে আপনারা পাড়াপাড় উপন্যাসটি এত পছন্দ করছেন। আপনারা কমেন্ট করছেন, লাইক করছেন। আজকে শুরু করব পাড়াপাড় উপন্যাসের 10ম পর্ব। অধ্যায় 22। ললিত একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের বিপদ? অপর্ণা প্রথমে উত্তর দিল না। নত মুখে টেবিলের কাছে তার সাদা প্রায় রক্তশূন্য একটা আঙুল দিয়ে কয়েকটা গোল চিহ্ন আঁকল। তারপর তার বয়সের তুলনায় ভারী কি বিষণ্ণ মুখখানা তুলে বলল, কয়েকদিন ধরে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একটা কালো মতো ছেলে ঘুরে বেড়ায়। যেতে যেতে আমাদের বাড়ির ব্যালকনি কিংবা খোলা জানলার দিকে হাঁ করে চেয়ে থাকে। আমি যখন কলেজ যাই তখন দেখি সে চৌরাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কয়েকদিন তাকে কলেজের গেটের সামনেও দেখেছি। চা খাওয়ার পর ললিতের অম্বলের ভাব বেড়ে যাচ্ছিল। ব্যথা করছিল বুক আর পিঠ। কেমন একটা ঘুম ঘুম ভাব, শুয়ে পড়তে ইচ্ছে করে। অপর্ণার কথা শুনে সে একটু হাসল, বলল, তাতে কি, ওরকম কত ছেলেই পিছু নেয় মেয়েদের, তারপর বোধবুদ্ধি হলে আবার সরেও যায়। ওকে বেশি পাত্তা দেবেন না। এই কথা যখন বলছিল ললিত, তখন তার অমোঘভাবে মিতুর কথা মনে পড়ছিল। মিতুও হয়তো নিজের বাবা মার কাছে বলতো যে একটা ফর্সা মতো রোগা ছেলে যাতায়াতের পথে দাঁড়িয়ে থাকে, কাণ্ডজ্ঞানহীনের মতো চেয়ে থাকে তাদের বাড়ির দিকে। মেয়েটি ললিতের উপদেশ শুনল কিনা বলা যায় না। বলল, পিছু নেওয়া ছেলে আমি অনেক দেখেছি, কিন্তু এই ছেলেটা ভীষণভাবে আমার কাছে আসার চেষ্টা করছে। একদিন দেখি আমাদের দারোয়ানের কাছ থেকে দেশলাই চেয়ে সিগারেট ধরালো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটু কথাও বলে গেল। পরে দারোয়ানকে জিজ্ঞেস করেছিলাম, ছেলেটা নাকি তার কাছ থেকে কয়েকটা ফুলের চারা চেয়েছিল। আমি দারোয়ানকে বারণ করে দিয়েছি ওর সঙ্গে কথা বলতে। ললিত সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, তাতে কি, ওতে ভয় পাবেন না। মেয়েটির মুখে চোখে একটু রক্তাভা দেখা যায়। নিঃশ্বাস চেপে খুব আস্তে আস্তে বলল, ছেলেটি আমাকে লক্ষ্য করে আমাদের মোটর গাড়ির মধ্যে একটা কাগজের দলা ছুঁড়ে দেয়। খুলে দেখি চিঠি, ভুল বানানে লেখা অজস্র আজে বাজে কথা। আমি কাউকে বলিনি। তাছাড়া আমার বিশ্বাস এই ছেলেটাই টেলিফোন করেছিল আমার বাবাকে। আমার কেমন যেন ভয় করে। এমন অবস্থা যে বাড়ি থেকে একা বেরোতে পারি না। ছেলেটা ভীষণ ডেসপারেট, কি জানি কে করে বসে। টেলিফোনে বাবাকে বলেছিল যে ওর বাসার কাছেই নাকি থাকে, একই পাড়ায়। সেটা জানার পর থেকে আমি আর ওর কাছেও যাই না। পেটের মধ্যে কলকল শব্দ হচ্ছে। ছুঁচের মুখের মতো গলার কাছে খোঁচা দিচ্ছে অম্বল। হঠাৎ পেটের মধ্যে শব্দটা এত জোরে হলো যে ললিতের ভয় হচ্ছিল মেয়েটা শুনতে পাচ্ছে। ললিত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমিও ওই পাড়াই থাকি। যদি একা যেতে ভয় করে তবে আমার সঙ্গে চলুন, কোনো ভয় নেই। আপনি গেলে বিমান খুশিই হবে। মেয়েটি ম্লান হেসে বলল, কিন্তু ও যে বারণ করেছে। ললিত বলল, কিন্তু একটু আগেই ও আমার কাছে এসেছিল, তখন দেখেছি ও নর্মাল, কথাবার্তা ভালোই বলছিল। এখন ভয়ের কিছু নেই। মেয়েটি একটু চিন্তা করে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চলুন। অপর্ণাই তার অভিজাত ভঙ্গিতে কেবলমাত্র একটি তর্জনীর সংকেতে খালি ট্যাক্সিটা দাঁড় করালো। দুজন দু কোণে বসল। মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। অপর্ণা বাইরের দিকে তাকিয়ে, আর ললিত তার বুক থেকে পেটের অস্বস্তিটা থেকে রেহাই পাওয়ার জন্য একটু গা এলিয়ে সিটের পিছনে মাথা রেখে। বমি হয়তো হবে। 1 গ্লাস জলের পর 1 কাপ চা খেয়েছে ললিত। খাওয়াটা ঠিক হয়নি। অপর্ণা মুখ ফিরিয়ে ললিতকে দেখে বলল, আপনার কি শরীর খারাপ? না। একটু অন্য মনে চুপ করে থেকে অপর্ণা বলল, এখন আমাদের সময় ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই বাবার কারখানার কর্মচারীরা বাড়ির সামনে এসে জমায়েত হয়েছিল একদিন, বোনাস আর কাজের সিকিউরিটির জন্য। ইউনিয়নের লিডার এক ছোকরা এলো বাবার সঙ্গে কথা বলতে। সে আমাদের বৈঠকখানায় বসে বাবার সঙ্গে কথা বলতে বলতে তার সামনেই সিগারেট খাচ্ছিল।
ফলে বাবা সেদিন ভীষণ রেগে যায় আর নার্ভাস হয়ে পড়ে। সেই ঘটনার পরেই বিকেলের দিকে বাবার ব্লাড প্রেশার অসম্ভব বেড়ে যায়, রাত্রে একটা স্ট্রোকের মতনও হয়। ললিত বলে, সে কি, ছেলেটা সিগারেট খেয়েছিল বলে? অপর্ণা মৃদু একটু হাসল। উনি পুরনো আমলের লোক, কর্মচারীরা সামনে সিগারেট খাবে ওইটা উনি বরদাস্ত করতে পারেননি। ললিতের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবু সে বলল, কিন্তু এরকম হওয়াই তো স্বাভাবিক। দীর্ঘকাল পেট মোটা, অসৎ, অতিরিক্ত মুনাফাখোর মালিকদের সম্মান করতে করতে ওরা এই ম্যানারিজমটাকে আর বিশ্বাস করছে না। এই অপ্রিয় কথাগুলো একজন মালিকের মেয়েকে তার বলার ইচ্ছে ছিল না, কিন্তু কথাগুলো এমনিতেই বেরিয়ে এলো, তাই একটু লজ্জা করছিল ললিতের। অপর্ণা বাইরের দিকেই চেয়েছিল। ট্যাক্সিটা একটা ডাবল ডেকারের পিছু পিছু আস্তে আস্তে যাচ্ছে। অপর্ণা মুখ না ঘুরিয়েই বলল, ইউনিয়নের ওই ছেলেটা আমাদের এক জ্ঞাতির ছেলে। যখন সে চাকরি চাইতে এসেছিল তখন বাবার পা ছুঁয়ে প্রণাম করেছিল। তাছাড়া আমার বিশ্বাস সে সিগারেট খাওয়ার দরকার বলেই সিগারেট খায়নি, সে খেয়েছিল ইচ্ছে করে, বাবাকে চটিয়ে দেওয়ার জন্য। ললিত একটু উত্তেজনা বোধ করে বলে, কিন্তু আমি কাগজে দেখেছি ছবি, 20-21 বছরের বাচ্চা নিগ্রো ছেলে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তাদের দাবি দেওয়ার কথা বলছে, তার হাতে সিগারেট, সামনে মদের গ্লাস, খুব ইজি ভঙ্গি। অপর্ণা হাসল, বলল, আমি ওসব জানি না। আমি ছেলেবেলায় আমাদের কারখানায় কর্মচারীদের কাকা কিংবা দাদা বলে ডেকেছি। তারাও বাবাকে কখনো জ্যাঠামশাই, কখনো অন্য কোনো আত্মীয়তার সম্পর্কে ডেকেছে। আমাদের মধ্যে খুব একটা দূরত্ব ছিল না, কিন্তু ওই ছেলেটা বাবার সামনে সিগারেট খেয়ে সেই দূরত্ব তৈরি করে দিল। ললিত ভিতরে উত্তেজিত হয়েছিল, সেই উত্তেজনা তার গলার স্বরকে অজান্তেই তীব্র করে দিল। বলল, দূরত্ব ছিলই, হয়তো বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। দুটো শ্রেণী, তাদের পরস্পর বিরোধী স্বার্থ, কি করে তারা পরস্পরের কাছের লোক হয়? অপর্ণা এ কথার উত্তর দিল না। অনেকক্ষণ বাইরের দিকে চেয়ে রইল, তারপর বিষণ্ণ মুখখানা ফিরিয়ে বলল, হলে ভালো হতো। ললিত হাসতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার পেটের ভিতর থেকে একটা ওয়াক উঠে আসছিল। সে তাড়াতাড়ি সিগারেট ধরিয়ে ধোয়ার মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করল। অপর্ণা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, বড় সুন্দর দেখায় তাকে। বলে, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? ললিত বলল, না না, আপনি কথা বলুন। অপর্ণা বলল, বাবাকে নিয়েই আমার ভয়। এখন বেশি উত্তেজনা তার পক্ষে ভালো নয়। গতকাল রাত থেকে তার কর্মচারীরা হাওড়ার কারখানায় তাকে আটকে রেখেছে। এখনো পর্যন্ত তার কোনো খবর আমরা পাইনি। ললিত জিজ্ঞেস করল, কেন আটকে রেখেছে? অপর্ণা মৃদু হাসি মুখে বলে, তিনি প্রায় 90 জনকে ছাঁটাই করেছেন। ললিত একটু চমকে ওঠে। 90 জনকে এই অভাব কষ্টের দিনে? অপর্ণা মাথা নেড়ে বলে, কিন্তু ভয়ের কিছু নেই। বাবা 90 জনকে ছাঁটাই করতে চান না। ওই যে ইউনিয়নের ছেলেটা আর ওর আরও জনাচারেক, এই মোট 5 জনকেই বাবা তাড়াতে চাইছেন। কিন্তু সরাসরি 5 জনকে সরানো তো খুব মুশকিল, তাই 90 জনকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছেন তিনি। এখন আন্দোলন হবে, তর্কাতর্কি হবে, স্ট্রাইক চলবে, আর বাবা আস্তে আস্তে তাদের দাবির কাছে হার স্বীকার করতে থাকবেন। 90 জনের জায়গায় 80 জন, তারপর 70 জন, এইভাবে সংখ্যা কমাতে থাকবেন। শেষ পর্যন্ত 85 জনকেই আবার কারখানায় ফেরত নেবেন। তারপর বলবেন, তোমাদের দাবি দেওয়া প্রায় সবই মেনে নিলাম, কেবল ওই শেষ 5 জনকে বাদ দাও, ওদের নিতে পারবো না। তখন ইউনিয়ন দেখবে যে তারা মালিকের কাছ থেকে প্রায় সবটাই আদায় করে নিতে পেরেছে, তাদেরই জয় হয়েছে। আর স্ট্রাইক চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ছেলেপুলে পুজোর আগে না খেয়ে আছে, নতুন জামাকাপড় কিনতে পারছে না, কাজেই তারা মিটমাট করে নেবে। কিন্তু বাবা ঠিক যে 5 জনকে ছাঁটাই করতে চেয়েছিলেন তাদেরই ছাঁটাই করবেন। কর্মচারীরা সেই ব্যাপারটা বুঝতেই পারবে না। তারা বৃহত্তর স্বার্থে 90 জনের জায়গায় 5 জনের ছাঁটাই মেনেই নেবে। ললিত একটু ছটফট করছিল ভিতরে ভিতরে, বলল, এটা তো শত্রুতা। অপর্ণা হাসল, হ্যাঁ, ভীষণ শত্রুতা। আমাদের মধ্যে আর একটুও আত্মীয়তার ভাব নেই,
কিন্তু আপনাকে এত কথা বলা বোধহয় ঠিক হচ্ছে না। ললিত মুখ ফিরিয়ে নিল। অপর্ণা মৃদু গলায় বলল, তবু বলছি, কারণ আমার মন একদম ভালো নেই। বাবার হাই ব্লাড প্রেশার, তার উপরে এইসব উত্তেজনা। এখন যদি তার একটা কিছু হয়ে যায়, আমি সেই কথাই ভাবছি। ললিত চাপা গলায় বলল, তখন আপনি মালিক হবেন। অপর্ণা শান্ত গলায় বলল, ঠিক, কিন্তু তখন আমি আর মা কি ভীষণ একা হয়ে যাব। তখন ওই কর্মচারীরা যদি আমাদের ঘেরাও করে রাখে, যদি বাসায় এসে হামলা করে, মাগো, সে কথা ভাবতেই বুকের ভিতরটা শুকিয়ে যায়। অপর্ণা আবার অন্যমনস্ক হয়ে যায় একটুক্ষণের জন্য। তারপর খুব সংকোচে লাজুক গলায় বলে, তাই বাবা প্রাণপণে আমার বিয়ের জন্য চেষ্টা করছেন। বুঝতেই তো পারছেন কেমন পাত্র খুঁজছেন আমার বাবা। ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বংশ পরম্পরায় যাদের মালিক হওয়ার অভিজ্ঞতা আছে, এমন পাত্র। সে ছেলে চরিত্রহীন বা মাতাল হলেও কিছু যায় আসে না। বাবা ওসব বাছবিচার করবেন না। আর 2-3 মাসের মধ্যেই আমার বিয়ের ডেট ঠিক হয়ে যাবে। আর যদি ওরকম ছেলের সঙ্গে আমার বিয়ে হয়, তাহলে কোনোদিনই আর কর্মচারীর সঙ্গে আমাদের শত্রুতা মিটবে না। ললিত বলল, আপনি কি চান? অপর্ণা একটুও না ভেবে বলল, আমি চাই আমাদের মালিক আর শ্রমিকদের মধ্যে একই স্বার্থ কাজ করুক, পরস্পরের মধ্যে বোঝাপড়া আর ভালোবাসা থাক। ললিত প্রাণপণে তার বমির ভাবটা আটকে রাখার চেষ্টা করছিল। সেই চেষ্টায় তার চোখে জল এসে গেল। সে একটু হাঁফাতে লাগলো। অপর্ণা জিজ্ঞেস করল, আপনার কি হয়েছে? ললিতের ইচ্ছা হলো অপর্ণার আগের কথাটার উত্তর দিয়ে বলে, এই দেখুন, এতকাল একসঙ্গে বাস করেও আমার শরীরটার সঙ্গে বোঝাপড়া বা ভালোবাসা হয়নি। এ কেবল আমাকে কষ্ট দেওয়ার জন্য জন্মেছে। এর সঙ্গেও আমার স্বার্থের মিল নেই। কিন্তু সে কথা না বলে ললিত বলল, শরীরটা ভালো নেই, কিন্তু আপনি কিছু ভাববেন না, ও ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি শ্রমিক মালিকের এক স্বার্থের কথা কি যেন বলছিলেন? কি যেন বোঝাপড়া আর ভালোবাসার কথা? অপর্ণা লাজুক মুখে মাথা নামিয়ে বলল, ওটা আমার একটা এমনি খেয়াল। আসলে বোধহয় আমার সঙ্গে কর্মচারীদের শত্রুতা কোনোদিন মিটবে না। কিন্তু ওদের শত্রু ভাবতে আমার ভালো লাগে না। ইচ্ছা করে ওদের সব দাবি দাওয়া মিটিয়ে দিই। কিন্তু ভেবে দেখেছি, শত্রুতাটা এমন এক জায়গায় পৌঁছে গেছে যে দাবি দাওয়া মিটিয়ে দিলেও ওরা খুশি হবে না। ভিতরে ভিতরে গুমড়ে উঠবে, কেন একজন লোক আমাদের মালিক হয়ে আছে, কেন তাকে আমরা সম্মান করব, কেন তার সামনে আমরা সিগারেট খাবো না। একজন মানুষ এখন আর কিছুতেই অন্য একজন মানুষের অধীন হতে চায় না, কেননা মানুষ তারই অধীন হতে পারে যাকে সে ভালোবাসে। ললিত একটু অবাক হয়ে অপর্ণার কথা শুনছিল। একটি অল্প বয়সী মেয়ের কাছে সে এইরকম কথা আশাই করেনি। কে জানে, এইসব কথা হয়তো ওকে বিমান শিখিয়েছে। এই কথা হয়তো ওর নয়। সে মৃদু গলায় বলল, ব্যক্তিগত মালিকানার ওটাই তো দোষ। মালিকানা যদি রাষ্ট্রের হাতে যায়, যে রাষ্ট্র সকলের স্বার্থে কাজ করে, তবে সেই রাষ্ট্রে এ ব্যাপার হবে না। অপর্ণা হাসল, আপনি কি কমিউনিস্ট? ললিত উত্তর দেয় না। অপর্ণা মৃদু গলায় বলল, কমিউনিস্ট কি না এই প্রশ্ন করলে আজকাল অনেকেই চুপ করে থাকে, কিন্তু আমি জানি আপনি কমিউনিস্ট। ললিত হাসল। কি করে জানলেন? অপর্ণা বলল, অবশ্য আমার ভুল হতে পারে, তবু মনে হয় অনেকদিন আগে আপনার বন্ধু বিমানের কাছে আপনাদের কয়েকজনের কথা শুনতাম। ললিত অবিশ্বাসে সুরে বলল, তাই নাকি? অপর্ণা মৃদু হাসল। একসময় ও আমাকে পড়াতো, তখন ও কলেজের ছাত্র, খুব ভালো ছাত্র ছিল, কিন্তু কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারতো না। বাবা ওকে অনেক বলে কয়ে আমাকে পড়াতে রাজি করিয়েছিলেন। প্রথম প্রথম ও পড়াতো না, চুপচাপ বসে থাকতো, বইপত্র নাড়াচাড়া করে উঠে যেত। কিন্তু আমি তখন বাচ্চা মেয়ে, ফ্রক পরি, কাজেই বোধহয় আমাকেও বেশি দিন লজ্জা করলো না। আস্তে আস্তে কথা বলা শুরু করলো, কিন্তু পড়ার কথা নয়।
তখনও মাঝে মাঝে এই ললিত নামে একজনের কথা বলতো। সেই ললিত ছিল কমিউনিস্ট ইউনিয়নের নেতা, খুব চালাক চতুর চৌকস ছেলে। তাই যখন টেলিফোনে আপনি নাম বললেন তখনই আমার সেই ললিতের কথা মনে পড়েছিল। তাছাড়া আপনিও তো ওর কলেজের বন্ধু, কাজেই মনে হচ্ছে আপনি সেই ললিত, না? ললিত একটা অদ্ভুত শিহরিত আনন্দ বোধ করল। আশ্চর্য, কত দূরে কোথায় চলে গেছে তার পরিচয়। এই মেয়েটাও মনে রেখেছে তাকে। ললিতের বড় জানতে ইচ্ছে করে আরও কত দূরে, আরও কোথায় কোথায় লোকে তাকে মনে রেখেছে। অপর্ণা ঘাড় হেলিয়ে তাকে একটু দেখল, তারপর রহস্যময়ভাবে একটু হেসে বলল, আপনার বন্ধু একসময় আপনার খুব প্রভাবে পড়েছিল। প্রায় ব্যক্তিগত মালিকানা তুলে দিয়ে এই রাষ্ট্রগত মালিকানার কথা বলতো। আমাকে বলতো, তোমাদের কারখানার সব ক্যাপিটাল শেয়ারে ভাগ করে শ্রমিকদের মধ্যে বিলিয়ে দাও, নইলে একদিন শ্রমিকদের রাষ্ট্রে তোমাদের বিচার হবে। এইসব কথা। আমি তখন ছোট্ট মেয়ে, ওর কথা শুনে হাঁ করে চেয়ে থাকতাম, কখনো হাসতাম, কিন্তু মনে মনে ওর সব কথাই আমার সত্য বলে মনে হতো। কেন? ললিত হঠাৎ প্রশ্ন করে। অপর্ণা সামান্য একটু রাঙা হয়ে বলে, খুব ছেলেবেলায় ওর সঙ্গে আমার একবার বিয়ের কথা হয়েছিল। ওরা আমাদের জ্ঞাতি, দেশে আমাদের বাড়ি ছিল ওদের বাড়ির পাশে। এইসব ক্ষেত্রে অনেক সময় যেমন হয়, বাবা মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে রাখেন, আবার বড় হলে ভুলে যান, অনেকটা তেমনই। কাজেই ও যখন পড়াতে এলো তখন আমি জানতাম যে এই লোকটাই একদিন আমার যথা সর্বস্ব। বলেই চুপ করে গেল অপর্ণা। ললিত হাসি চেপে বলল, বলুন। অপর্ণা একটু ঘোর লাগা চোখে চেয়ে থেকে বলল, তাই আমি ওর সব কথা মনের মধ্যে গেঁথে নিতাম, কিচ্ছু ভুলতাম না। দেখুন না, আপনার নাম আমি আজও মনে রেখেছি। ঠিক। ললিত ঘাড় নাড়ল। অপর্ণা মৃদু হেসে বলল, আপনাকে দেখে ও একেবারেই কমিউনিস্ট হয়ে গিয়েছিল। আমার কাছে আবার বাবার নিন্দে করত, বলতো আমাদের রক্তের মধ্যে বীজ থেকে যাবে এই মালিক স্বার্থের, তাই একদিন নাকি আমাদের মেরে ফেলা হবে। শুনে আপনি রাগ করতেন না? অপর্ণা মাথা নাড়ল। না, বরং ভয় হতো খুব। ভাবতাম ও যা বলছে ঠিকই বলছে। আমার ইচ্ছে হতো বাড়ি ছেড়ে বাবা মা ছেড়ে ওর কাছে চলে যাই, ও যেন আমাকে বাঁচায়। কিন্তু ওর এই মনোভাব বেশি দিন রইল না। টালিগঞ্জ রেল ব্রিজ পার হয়ে ট্যাক্সিওয়ালা মুখ ফেরালো। কোন দিকে যাবেন? ললিত বলল, আর একটু ভাই, তারপর আনোয়ার শাহ রোড। অপর্ণার দিকে মুখ ফিরিয়ে বলল, তারপর? অপর্ণা বলল, ও তখন আর একজন বন্ধুর প্রভাবে পড়েছে। সেই বন্ধুটি ছিল জমিদার, পূর্ব বাংলা, কোথাকার যেন। পার্টিশনের পর সব ছেড়ে দিয়ে চলে এসেছে। তার নামটা কি যেন? ললিত সাগ্রহে বলল, রমেন, রমেন্দ্রনারায়ণ চৌধুরী। ঠিক। অপর্ণা উজ্জ্বল মুখে বলল, রমেন। সেই বন্ধুর সঙ্গে পরিচয় হওয়ার পর একদিন আমাকে এসে বলল, দেখো আমার এই বন্ধুটি বড় অদ্ভুত। কলকাতায় ওর যেসব প্রজা টোজা আছে তারা এখনও ওকে খুব সম্মান করে, ওর বাসায় যায়, ওর খোঁজ খবর নেয়, ঠিক যেন আত্মীয়ের মতো। রাস্তাঘাটে দেখা হলে প্রণাম বা নমস্কার করে, ট্রামে বাসে সিট ছেড়ে দেয়। অথচ ওরা পুরুষানুক্রমে প্রজাদের শোষণ করে আসছে। আমি জিজ্ঞেস করতাম, তাতে কি হলো? ও উত্তরে বলতো, হয় ওর প্রজাগুলো দীর্ঘকাল ওদের সম্মান করতে করতে নিজেদের একেবারে দাস বানিয়ে ফেলেছে, নয়তো ওরা সত্যিই ওকে ভালোবাসে। তারপর রমেন এসে বলল, না, ওর প্রজারা ওর সঙ্গে আন্তরিক ব্যবহার করে, ওটা ঠিক ম্যানার্স নয়। মোটর অ্যাক্সিডেন্ট করে ও বুকের একটা হাড় ভেঙেছে শুনে ওর এক প্রজা মা কালীর কাছে কালো পাঁঠা মানত করেছে। কোন স্বার্থে সেটা সে করবে? এখন তো আর ওর জমিদারি নেই যে সেই প্রজার একটু সুবিধা করে দেবে। ওরা সত্যিই ওকে ভালোবাসে। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করে দুটো শ্রেণী তাদের স্বার্থ ভুলে এবং সমাজ বিপ্লব ছাড়াই একে অন্যকে ভালোবাসছে। ললিত সামান্য গম্ভীর মুখে বলল,
ওটা হয়তো একটা এক্সেপশন। হয়তো রমেনরা বেশি চালাক ছিল, প্রজাদের প্রিয় হয়ে তাদের আরও বেশি এক্সপ্লয়েট করার চেষ্টা করেছিল। অপর্ণা মাথা নেড়ে বলল, সে যাই হোক, কিন্তু আপনার প্রভাব কাটিয়ে উঠল। আমাকে বোঝাতো ব্যক্তিগত মালিকানা জিনিসটা খারাপ নয়। যদি এইরকমভাবে দুটো শ্রেণী একে অন্যকে আঁকড়ে ধরে থাকে, যদি তারা পরস্পরের স্বার্থ হয়ে দাঁড়ায়, আর যদি ভালোবাসা পায়, তাহলে জমিদার আর তার প্রজা চমৎকার কমিউন গড়ে তুলতে পারে। আমি তখন ওর কাছ থেকেই কথা বলতে শিখেছি। বললাম, আর রাষ্ট্রের মালিকানার কি হবে? ও ঠোঁট উল্টে বলল, দূর, রাষ্ট্র তো একটা যন্ত্র। যন্ত্র কি কখনো ভালোবাসতে পারে? মানুষ ভাত কাপড়ের চেয়েও মানুষের ভালোবাসা বেশি চায়। রমেন আর তার প্রজাদের মধ্যে সম্পর্ক দেখে আমি অবাক হয়ে গেছি। এখনও ওর প্রজাদের কেউ কেউ ছোট কর্তাকে না বলে মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করে না। জমি কিনবার সময় চাষবাসের ব্যাপারে রোগবালাইতে আগে আসে রমেনের কাছে, তারপর উকিল, ডাক্তার বা সরকারি লোকের কাছে যায়। রাষ্ট্র কি এতটা ভালোবাসতে পারে? জমিদারের জায়গায় একদিন আসবে কমিউন বা ব্লকের অফিসার, কারখানায় আসবে সরকারি ডিরেক্টর। তাতে কি শ্রমিক বা প্রজারা খুশি হবে? তখনও তাদের একজন লোক চাই, শোকে দুঃখে বিপদ বালাইয়ে কিংবা কেবল মন খারাপ হলেই যার কাছে ছুটে যাওয়া যায়, যাকে দেখলে বা যার কথা শুনলে বুক জুড়িয়ে যায়, এমন কেউ একজন ভালোবাসার লোক। রমেনরাও কি প্রজাদের কাছে তাই ছিল? শুনে ললিত খুশি হলো না, আস্তে করে বলল, কিন্তু অর্থনৈতিক শ্রেণী বৈষম্য থেকে গেলে শেষ পর্যন্ত এই ভালোবাসা কি টেকে? কে গ্যারান্টি দিতে পারে যে রমেনের ছেলে রমেনের মতো হবে? তাছাড়া মালিক শ্রমিক সম্পর্কটাই তো ভয়াবহ। একে অন্যকে কিছুতেই বিশ্বাস করতে পারে না। অপর্ণা একটু গম্ভীর হয়ে বলল, সেই জন্যই আমি এমন একটা স্বার্থ খুঁজছিলাম যাতে আমি আর আমার কর্মচারীরা সেই রমেনের মতো একে অন্যের প্রয়োজন হয়ে উঠি। আমি জোর করে মালিক হব না, কিন্তু ওরা আমাকে ওদের প্রয়োজনে ভালোবেসে মালিক করে রাখবে। আমি ওদের সেই রকম স্বার্থ হয়ে উঠতে পারি কি না, এইরকম একটা খ্যাপাটি ইচ্ছে আমার মাঝে মাঝে হয়। ললিত হাসতে থাকে। বুক থেকে বমির ভাবটা সরে যাচ্ছে এখন। সে বলে, আপনার খুব মালিক হবার ইচ্ছে? অপর্ণা ম্লান হাসে, না, আমার কেবল ওইটা পরীক্ষা করার ইচ্ছে যে দুটো শ্রেণীকে তুলে না দিয়ে একে অন্যের স্বার্থ হওয়া যায় কিনা। আসলে আমার এখন ওই রমেনের মতো একজন হতে ইচ্ছে করে। অম্বলে ললিতের বুক জ্বলে যায়। সিগারেটে ডুবে থাকে সে। ট্যাক্সিটা ধীরে ধীরে আনোয়ার শাহ রোডে ঘুরে ঢুকে যাচ্ছে। ললিত ধীরে ধীরে বলল, ওটা বোধ হয় আপনার দুর্বলতা। আপনি চাইছেন মালিকানা চলে গেলেও যেন আর এক ধরনের মালিকানা এসে যায় হাতে। একটা শেষ সম্বল রেখে দিতে চান, তাই না? অপর্ণা একটু উদ্ভ্রান্তের মতো চেয়ে থেকে বলে, রমেনও কি তাই চেয়েছিল? ললিত ঘাড় নাড়ে। বোধহয় রমেনের ব্যাপারটাও তাই। ওর মধ্যে বংশানুক্রমিক একটা জমিদারির ভাব থেকে গেছে। ওটা হেরিডিটারি, এড়ানো যায় না। জমিদারি কিংবা মালিকানা চলে গেলে মানুষ তখন নেতা হবার চেষ্টা করে। ভারতবর্ষের অনেক নেতাই এসেছেন অভিজাত সমাজ থেকে। মানুষ তাদের ত্যাগের মহিমা কীর্তন করেছে, কিন্তু কখনো ভেবে দেখেনি তারা সেই বংশানুক্রমিক আভিজাতের কাছেই নতুন রকমে মাথা বিকিয়ে দিল। অপর্ণা অবাক হয়ে বলে, তা কেন? যে ভালো তাকে ভালোবাসতে দোষ কি? ললিত অধৈর্যের ভঙ্গিতে মাথা নাড়ে, তা হবে না। এমন সমাজ হয়তো তৈরি হবে যখন মানুষ মালিক আর জমিদারের এই ভালোবাসাকে ঠিক বিশ্বাসই করবে না। তাদের কাছ থেকে একটুও সম্মান পাবেন না আপনি। তখন যে কেউ সিগারেট খাবে আপনার সামনে, ইচ্ছা হলে সেই ছোকরা আপনার কাছে। বলেই ললিত থেমে গেল। সে বলতে যাচ্ছিল আপনার কাছে প্রেম নিবেদন করবে, নির্ভয়। কিন্তু সেই কথাটা বড় নিষ্ঠুর, বলার নয়। অপর্ণার মুখ এখন নানা রঙে রঙিন। মুখের রেখা কেমন পাল্টে যাচ্ছে। হঠাৎ সে রুদ্ধশ্বাসে বলল, আমি সব ছেড়ে দিতেই তো চাই। আমার এইসব একটু ভালো লাগে না। এই কারখানা, স্ট্রাইক, কর্মচারীদের সঙ্গে শত্রুতা, এসব মনে হলেই আমার বুক কেঁপে ওঠে।
ইচ্ছে করে ইচ্ছে করে কোথাও চলে যাই। ললিত শান্ত গলায় জিজ্ঞেস করে, কোথায় যাবেন? অপর্ণা আস্তে করে বলে, সেই ছেলেবেলায় যেমন ওর কথায় ভয় পেয়ে ইচ্ছে হতো ওর সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাই, ঠিক তেমনই একটা ইচ্ছে হয় আমার। ও আমাকে এইসব গোলমাল থেকে টেনে নিয়ে যাক। কিন্তু ও কেন পাগল হয়ে যাচ্ছে? ও কেন? বলতে বলতে ঠোঁট কেঁপে গেল অপর্ণার। ব্যথিত মনে ললিত চুপ করে থাকে। সে নিজে যে কথাগুলো বলেছে সেগুলো অত্যন্ত নিষ্ঠুর, না বললেও হতো। কিন্তু এই কথাটা সে কিছুতেই মনে মনে সহ্য করতে পারছিল না যে এই মেয়েটার রমেনের মতো হতে ইচ্ছা করে। কেন? রমেনের মতো কেন? এই মেয়েটা তো রমেনকেও চেনে না। হঠাৎ খুব হীনের মতো একটা কাজ করল ললিত, যার জন্য সে পরে অনুতাপ করেছিল। সে হঠাৎ অপর্ণাকে বলল, রমেন তার প্রজাদের কাছে হয়তো দেবতা ছিল, কিন্তু নিজের স্ত্রীর কাছে? আপনি কি জানেন যে ওর বউ পালিয়েছিল বলে ও হঠাৎ সন্ন্যাসী হয়ে গেছে? ভীষণ অবাক হলো অপর্ণা। বলল, নিশ্চয়ই বাজে মেয়ে, নইলে ওই রকম লোকের কাছ থেকে পালায়। ট্যাক্সিটা এসে দাঁড়ালো সেই বটগাছটার তলায়, যার চারদিকে বাঁধানো বেদি, যেখানে বিমানকাল ছেলেদের পাল্লায় পড়েছিল। ট্যাক্সি এই পর্যন্তই আসে, এরপর হেঁটে যেতে হয়। ললিত ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দিয়েছিল। অপর্ণা ভীষণ রাঙা হয়ে বলল, না না, ট্যাক্সিটা আমি ডেকেছিলাম। খুব লজ্জা আর সংকোচের সঙ্গে বাধা দিয়ে অপরাধীর মতো নিজেই ভাড়াটা দিয়ে দিল। করুণা। ললিত মনে মনে হাসল। বিমান শুয়েছিল। ললিতকে দেখে উঠে বসবার চেষ্টা করে। বলল, চিঠিটা দিয়েছ? ললিত দরজায় দাঁড়িয়ে, পিছনে অপর্ণা। হেসে বলল, দিয়েছি, আর উত্তরটাও নিয়ে এসেছি। কই? বলে হাত বাড়ালো বিমান। ললিত সরে গেল, তারপর জোরে হেসে উঠল। কিন্তু ললিত বুঝতে পারল হাসিটা ওদের স্পর্শও করেনি। ধীর পায়ে অপর্ণা ঘরে এসে দাঁড়াতেই বিমানের সঙ্গে অপর্ণার চোখ পরস্পর গেঁথে গেল। নিষ্পন্দ হয়ে রইল দুজনে। কিন্তু সেই নিথরতার মধ্যেও তাদের মুখে যেন কয়েকটা রূঢ় কর্কশ রেখা কোমলতায় বেঁকে গেল। ইঙ্গিতময় ভাববাহী হয়ে গেল তা ঘরের বাতাস। ললিত বুঝল ওরা কথা না বলে চেষ্টাহীনভাবে পরস্পরকে গভীর ভালোবাসা জানাতে পারে। কষ্ট হলো ললিতের। বিমানটা পাগল, আর এ একজন কারখানার মালিকের মেয়ে। কিন্তু মনে হয় ওরা দুজনেই ভিখিরি, অকিঞ্চন। ওদের দুজনের ওরা দুজন ছাড়া আর কিচ্ছু নেই, দুটোই পাগল। তার ইচ্ছে হলো অপর্ণাকে ডেকে বলে, যদি কোনোদিন ভবিষ্যতে সমাজ মালিক পক্ষকে অবলুপ্ত করতে চায়, সেদিন আপনাকে ক্ষমা করা হবে, কেননা আপনি এই পাগলকে ভালোবেসেছিলেন। ললিত দুজনকে ওই অবস্থায় রেখে বেরিয়ে এলো। বাইরে থেকে দরজাটা টেনে ভেজিয়ে দিল সাবধানে। অধ্যায় 23। সেদিনের পর শাশ্বতী বেশ কয়েকদিন কলেজে গেল না। সে মায়ের সঙ্গে সঙ্গে ঘরের কাজ করল, কোমরে আঁচল বেঁধে বাবার জমি কোপালো, বাচ্চুর সঙ্গে ইচ্ছে করে করল ঝগড়া। প্রতি মুহূর্তেই তার ভয় হচ্ছিল যে কোনো দিন আদিত্য এসে হাজির হবে। কিন্তু আদিত্য এলো না। 3 দিন পর একদিন সন্ধেবেলা কালীনাথ অফিস থেকে ফিরে তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, আদিত্যর সঙ্গে তো দেখা হয় না। কি হলো? কদিন অফিসে আসছে না? খবরটা শুনে বুকটা একটু ধক করল শাশ্বতীর। কি জানি, যদি সুইসাইড বা ওরকম কোনো পাগলামি করে থাকে আদিত্য। ও কি অতখানি ভালোবেসেছিল শাশ্বতীকে? কে জানে, যদি ওরকম কিছু করে থাকে তবে চেনা লোকেরা এখন শাশ্বতীকে দেখিয়ে বলবে এই বাজে মেয়েটাই যত নষ্টের গোড়া। শাশ্বতী তাই সারাক্ষণ মনে মনে বলে, আমি খুব সাধারণ বোকা মেয়ে একটি, আমার জন্য কেউ যেন আত্মহত্যা না করে, কেউ যেন বিভাগী না হয়, হে ভগবান। কলেজে যাচ্ছে না বলে কেউ কোনো প্রশ্ন করে না। তাদের বাড়ি থেকে শাসন উঠে গেছে, কমে গেছে কৌতূহল। এখন যে যা খুশি করে, অন্যেরা দেখে নিষ্পৃহভাবে। কেবল মাঝে মাঝে হৈমন্তী তাকে খোঁচায়, কিরে, ঝগড়া টগড়া করেছিস নাকি? না। হৈমন্তী জিজ্ঞেস করে, তোদের তো দেখা হচ্ছে না অনেক দিন।
শাশ্বতী উত্তর দেয় না। হৈমন্তী কখনো কখনো আরও কৌতূহল দেখায়, বলে, তোরা যে রেজিস্ট্রি করবি বলেছিলি, তার কি হলো? শাশ্বতী মুখ ফিরিয়ে নিয়ে অন্যমনস্কতার ভান করে। একদিন বিকালে কলেজ ফেরত সবুজ হেরাল্ড গাড়িখানা নিয়ে রাকা এসে হাজির। সঙ্গে তার দাদা সুমন্ত ছিল না। বাড়ির ড্রাইভার গাড়ি চালিয়ে এনেছে। গাড়িওয়ালা লোক এ বাড়িতে কখনো আসেনি, তাই একটু চাপা উত্তেজনা দেখা দিল বাড়িতে। বাচ্চু গায়ে জামা দিয়ে মিষ্টি আনতে গেল দোকান থেকে। অবশ্য খাবারের প্লেট রাখা ছুলও না। তার মুখখানা খুব গম্ভীর, বিষণ্ণ। সাধারণত হাসি খুশি থাকে বলে বিষণ্ণ রাকাকে বড় অচেনা লাগছিল, এবং সেজন্য মনে মনে ভয় পাওয়া হরিণের মতো চঞ্চল অস্থির বোধ করছিল শাশ্বতী। যাওয়ার সময় বাগানের আগলটার কাছে মুখোমুখি দাঁড়িয়ে রাকা বলল, তুই যে এঙ্গেজড তা তো কই আমাকে বলিসনি। কলেজের অনেকেই জানে দেখলাম, কেবল আমি ছাড়া। শুনলাম ভদ্রলোকের নাম আদিত্য রায়, কলেজে এসে প্রায় দেখা করেন তোর সঙ্গে। শাশ্বতী আঙুলে আঁচল জড়ায়, মুখ নিচু করে থাকে, উত্তর দেয় না। রাকা দুঃখিত গলায় বলে, দাদা শুনে খুব দুঃখ পেয়েছে, বলছিল তুই নাকি ওকে কিছু ঠিক করে বলিসনি। রাকা উত্তরের জন্য অপেক্ষা করে অনেকক্ষণ, তারপর মৃদু স্বরে বলে, কয়েক বছর আগে ওকে আর একজন মেয়ে রিফিউজ করেছিল। তারপর খুব ড্রিঙ্ক করতো দাদা, 60-70 মাইল স্পিডে গাড়ি চালাতো। একদিন সইতে না পেরে ঘুমের ওষুধ খেয়েছিল। স্বাস্থ্য ভালো বলে বেঁচে যায়, কিন্তু এবার ও খুব শিওর ছিল। প্রথমেই জেনে নিয়েছিল তুই এঙ্গেজড কিনা। এখন নতুন ধাক্কা খেয়ে ওর আবার কি হবে কে জানে। কয়েকদিন খুব অন্যমনস্ক দেখছি ওকে। শাশ্বতী উত্তর দেয় না, কিন্তু তার ঠোঁট কাঁপে। বড় মায়া হতে থাকে তার সেই সব পুরুষের জন্য যাদের সে ভালোবাসেনি। কেন ওরা তাকে অবহেলা করেনি? তোমরা কেমন পুরুষ? পৃথিবীতে কত কাজ আছে পুরুষের, কত রহস্যমোচন, কত আবিষ্কার, কত আদর্শ প্রচার। তবু কেন একটি মেয়ের জন্য, সামান্য কালো সাধারণ একটি মেয়ের জন্য সব দিয়ে দাও? এবং উদাসীন থেকো তোমরা, উদাসীন থেকো, মন বুঝতে সময় দিও। 5-6 দিন কেটে গেলে একদিন শিবানী এসে বলল, আজও কলেজে যাবি না? এসবির ক্লাসে আজ পলিটিক্সের নোট দেবে। একটু ইতস্তত করল শাশ্বতী। বাইরে যেতে এখন বড় ভয় করে তার। মনে হয় অনেক রাগী প্রতিশোধকামী পুরুষ তার অপেক্ষায় চারদিকে ওঁত পেতে আছে। একটু চিন্তা করে শাশ্বতী বলল, চল যাই। তারপর অনিচ্ছায় সে তৈরি হয়ে নিল। বাসে বসে শিবানী জিজ্ঞেস করল, তুই তো রোজ কলেজ থেকেই কাটিস, খুব সিনেমা রেস্টুরেন্টে যাস না? শাশ্বতী উত্তর দেয় না, খুব উঠছিল। শিবানী দুঃখ করল, নিঃশ্বাস ফেলে বলল, আর দেখ, অলোক যে সেই চাকরি করতে গৌহাটি গেল, একটা চিঠি পর্যন্ত দিল না। পুরুষ মানুষদের বিশ্বাস নেই। শাশ্বতী চুপ করে রইল। কলেজের স্টপেজ এসে গেল। নামবার জন্য বাসের পাদানিতে নেমে একটু মুখ বাড়াতেই শাশ্বতী দেখতে পেল কলেজের সামনে বড় রাস্তায় কৃষ্ণচূড়া গাছটার তলায় লম্বা রোগা মতো একটা লোক দাঁড়িয়ে আছে, যেখানে সেদিন ট্যাক্সি দাঁড় করিয়ে আদিত্য অপেক্ষা করছিল। ওই লম্বা লোকটা কি আদিত্য? দূর থেকে ঠিক বোঝা যায় না। আদিত্য হওয়া অসম্ভব নয়। তার হাত পা অবশ হয়ে গেল, বুক কাঁপল ভীষণ। শাশ্বতী পিছিয়ে আসে, বলে, আমি নামবো না। সে কি? না। শাশ্বতী মাথা নাড়ে, আমি একটু অন্য জায়গায় যাব, কাজ আছে। কোথায়? কোথায় তা শাশ্বতী তাড়াতাড়ি ঠিক করতে পারল না। বলল, আছে, তুই পলিটিক্সের নোটটা আমাকে দিস, আমি একটুকে নেব। আবার বাসের মধ্যে ফিরে এসে বসল শাশ্বতী। পয়সা বের করে কন্ডাক্টরকে বলল, আমি রাসবিহারীর মোড়ে নামব। মনে মনে ঠিক করল শাশ্বতী যে রাসবিহারীর মোড় থেকে ফিরতি বাস ধরে বাড়িতে ফিরে যাবে। কিন্তু রাসবিহারীর মোড়ে এসে তার খেয়াল হলো এখান থেকে দক্ষিণমুখ কিছুটা গেলেই ললিতের বাসা। ঠিকানা জানে না শাশ্বতী, কিন্তু বাসাটা তার মনে আছে। সেদিন থেকেই ললিতের ওপর একটা রাগ তার রয়ে গেছে। সেই রাগটা থাকতে থাকতেই বোঝাপড়াটা মিটিয়ে আসবে নাকি শাশ্বতী? বেশি দেরি করার দরকার কি? বেশি দেরি করলে শাশ্বতীর রাগ থাকে না,
সাহস কমে যায়। কি করছে তার বিচার করল না সে। দক্ষিণ দিকে 29 নম্বর ট্রাম ফাঁকা যাচ্ছে। শাশ্বতী উঠে পড়ল। ললিতের জন্য বড় ভয় করে ললিতের মায়ের। দিন দিন কেমন ঘর ছাড়া বিবাগীর মতো হয়ে যাচ্ছে ওর ভাবখানা। একদিকে তাকিয়ে থাকে তো তাকিয়েই থাকে, বেলা বয়ে যায়। সেই কবে একটা মাস্টারির চাকরি জুটিয়েছিল ললিত, এখনও তাতেই রয়ে গেল। উন্নতির কোনো চেষ্টা নেই। শুয়ে বসে সময় কাটায়, চায়ের দোকানে গিয়ে অর্ধেক দিন কাটিয়ে আসে। এই বয়স, এখন উদ্যোগী হয়ে ছোটাছুটি করে কত কিছু করে ফেলে মানুষ। তা করবে না। কিছু বললেই বলে, আমরা তো দুজন, ঠিক চলে যাবে দেখো। বাপের স্বভাব। ওর বাপ সারাটা জীবন খেলা খেলা করে পাগল ছিল। বাড়ির মানুষকে চিনতেই পারত না। সেই লোকটা সারা জীবন কেবল আপ্তবাক্য বলে গেল। পয়সা কড়ি দিয়ে কি হয়, ছুঁচের ফুটো দিয়ে বরং হাতি গলে যায়, তবু কোনো বড়লোক স্বর্গে যায় না। বাপ ছেলে দুজনেরই ধারণা যে বড়লোক হওয়াটার মধ্যে কিচ্ছু নেই, তার চেয়ে এই ভালো যেভাবে চলছে চলুক। ললিতের বন্ধুরা কিন্তু ওর মতো বোকা নয়। তারা সময় থাকতে যে যারটা গুছিয়ে নিয়েছে। কেমন গাড়ি করে ফেলল সঞ্জয়, বিয়ে করল তুলসী। ললিতটাই মুখ চোরা। কোথাও গিয়ে নিজের জন্য দাঁড়াতে পারে না, কেড়ে কুড়ে আনতে পারে না নিজের ভাগেরটা, অথচ খুব অহংকারী। দেশের বাড়িতে যখন হরির লুট পড়ত, তখন ললিত দাঁড়িয়ে থাকতো দূরে। ওর চোখের সামনে অন্য সব ছেলে মেয়ে মাটিতে পড়ে কাড়াকাড়ি করে বাতাসা কুড়োতো, ও পারত না। কিন্তু দূরে দাঁড়িয়ে এমন ভাবখানা করতো যেন ওইসব ছোট লোকের মধ্যে নেই। কেন ওর লোভ টোভ এত কম? টাকা কড়ির দিকে ঝোঁক নেই কেন? রাস্তায় গলিতে কত বয়সের মেয়ে হেঁটে যায়, ললিত চোখ তুলেও তাকায় না। কিন্তু এই বয়সে ওরকম হওয়া কি ভালো? তরতাজা বয়স, এই বয়সে বয়সের গুণ থাকবে না? এইসব সারাদিন ভাবে ললিতের মা। বড় ভয় করে তার, আপন মনে বিড়বিড় করে। শোয়ার ঘরে হলুদের গুঁড়ো খুঁজতে এসেছিল মা। এমন সময় খুটখুট করে খুব ভয়ে ভয়ে কে যেন কড়া নাড়ল। দরজা খুলতে দেখা গেল ভীতু জড়সড় এক মেয়ে, হাতে বই খাতা, পরনে চমৎকার একখানা জয়পুরি ছাপা শাড়ি, শ্যামলা রং, সুন্দর মুখখানা। প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল, ললিত, ললিত বাবু এইখানে থাকেন? আহা, ললিতের সঙ্গে বড় মানায়, ভাবে ললিতের মা। তুমি কোত্থেকে আসছো? মেয়েটি লাজুক মুখে বলল, যাদবপুর। ললিতবাবু নেই? এই বেরোলো, তুমি ঘরে এসে একটু বসো, ডেকে পাঠাচ্ছি। বেশি দূরে যায়নি। চপ্পল জোড়া বাইরে ছেড়ে ঘরে এলো শাশ্বতী। ললিতের মায়ের ছোট্ট চৌকিটার একধারে এতটুকু হয়ে বসল। বাসস্টপ থেকে অনেকটা হেঁটে আসতে হয়েছে রোদে। শাশ্বতী ছোট্ট দলা পাকানো রুমালে কপালের ঘাম মুছছিল। ললিতের মা আদরের গলায় জিজ্ঞেস করল, গরম লাগছে? লজ্জায় মাথা নাড়ল শাশ্বতী। না। ললিতের মা একটু হেসে পাখাটা খুলে দেয়। ললিতের মা দেখল এখানে যেখানে মেয়েটি বসে আছে ঠিক সেইখানে অনেক দিন আগে একদিন দুপুরে মিতু বসেছিল। ললিতের বড় পছন্দ ছিল তাকে, কিন্তু ওইখানে বসে মিতু কেঁদে কেটে অস্বীকার করে গেল। ললিতকে বিয়ে করতে রাজি হলো না। ওই চৌকিটা যেখানে মেয়েটি এখন বসে আছে, ওটা অলক্ষণে চৌকি। ললিতের মা বলল, তুমি এইখানটায় এই ললিতের চৌকিতে এসে বসো, এখানে বেশি হাওয়া লাগবে। শাশ্বতী বাধ্য মেয়ের মতো উঠে ললিতের চৌকিতে গিয়ে বসল। ললিতের মা মনে মনে বলল, ঠাকুর ঠাকুর, দেখো এ যেন সেই হয় যাকে ললিত বিয়ে করবে। আহা, বড় লক্ষ্মীমন্ত মুখখানি। ললিতটা বড় মুখ চোরা। কই, এতদিন বলেনি তো এমন একটা মেয়ের সঙ্গে তার ভাবসাব চেনা জানা হয়েছে। বোকা ছেলে, তুই কাউকে পছন্দ করলে আমি কি রাগ করব? তোর পছন্দ জেনেই তো মিতুকে আমি ডেকে এনেছিলাম।
মিতু রাজি হলো না। আমাকে কত অপমান করে গেল, কিন্তু তাতে আমি একটুও দুঃখ পাইনি। তোর বুকের ভিতরটা যে পুড়ে গিয়েছিল বাপ, তার চেয়ে কি ওইটুকু অপমান বেশি? আহা ললিত, এবার বেশ পছন্দ করেছিস। মিতু সুন্দর ছিল, কিন্তু এর মতো লক্ষ্মীমন্ত ছিল না। বেশ রে ললিত, বেশ। একটু চা খাও মা, সঙ্গে আর কি খাবে? দুটো চিড়ে ভেজে দিই? না না, লজ্জায় মাথা নাড়ে শাশ্বতী। কানের মাকড়ে ঝিকিয়ে ওঠে, কপালের ওপর এক থোকা চুল দোল খায়। ছেলে মানুষ, কচি, মুগ্ধ হয়ে চেয়ে থাকে ললিতের মা। শাশ্বতী এই ছোট্ট ঘরখানা দেখছিল, নির্জন সুন্দর ঘরখানা। বাইরের কোনো শব্দ আসে না। জানালার ওপর ঝুঁকে আছে সবুজ সতেজ একটা পেয়ারার ডাল। পাখি ডাকছে। ভিতরে ছোট্ট একটু উঠোন, এক পাশে তুলসী মঞ্চ। ঘরে আসবাবপত্র বেশি নেই, যা আছে তাতে বোঝা যায় এদের অবস্থা অনেকটা শাশ্বতীদের মতোই। তাই এই ঘরে বসতে খুব একটা অস্বস্তি হয় না। সমান অবস্থার মানুষের সঙ্গে মিশতেই স্বস্তি বোধ করে সে। এ কথা ঠিক, শাশ্বতী কোনো দিন খুব বড় লোকের ঘরে বউ হয়ে যেতে চায়নি। বিশাল ঘরদোর, অনেক অদেখা আসবাব, বেশি চাকর বাকর, এইসব কোনোদিনই ভাবতে ভালো লাগে না তার। মন খারাপ হয়ে যায়। কোনোদিন বড় লোকের ঘরে গেলে শাশ্বতী হাঁফিয়ে উঠবে। সেখানে অনেক চকচকে জিনিসপত্রের চোখ ধাঁধিয়ে যায়। মানুষগুলোকে পুতুলের মতো লাগে। যে ঘরে আসবাবপত্র কম, সেইখানে মানুষগুলোর ওপর বেশি করে চোখ পড়ে, সহজ লাগে। ওপর দিকে চেয়ে শাশ্বতী দেখল বুড়োর মাথার মতো নড়বড়ে ফ্যানটা দুলছে। ওটার নড়া দেখে একটু হাসল শাশ্বতী। ভুলে গেল যে সে ঝগড়া করতে এসেছে। একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে গণেশের দোকানের দরজায় মুখ বাড়িয়ে বলল, ললিতদা, মাসিমা ডাকছে, একজন বসে আছে আপনার জন্য। ললিত উঠল, বোধহয় তুলসী ফুলসী কেউ এসেছে। ঘরের দরজায় পা দিয়ে শাশ্বতীকে দেখতে পেল ললিত। লাফিয়ে মোচড় দিয়ে উঠল বুক, ধরার শব্দ হলো শরীরের মধ্যে। হঠাৎ যেন বন্ধ হয়ে গেল বাতাস। পায়ের নিচে দূর দূর করে কেঁপে উঠল মাটি। আপনি? শাশ্বতী উঠে দাঁড়িয়েছিল। ললিতের ধারালো উজ্জ্বল মুখখানা এক পলক দেখেই চোখ নামিয়ে নিল শাশ্বতী। কোনো রকমে বলল, আমি আমি একটু এলাম। তারপরে সে অবাক হয়ে টের পেল তার আর কোনো কথা বলার নেই, কথা শেষ। আস্তে আস্তে নিজেকে সামলে নিল ললিত। ঘরে এসে সন্তর্পণে মায়ের চৌকিটাতে বসল। শাশ্বতীর খুব ঝগড়া করার কথা। সে বলতে এসেছিল, কেন আপনি ওই কাণ্ড করতে গেলেন? তাতে আপনার কী স্বার্থ ছিল? কিন্তু সে কথা না বলে সম্পূর্ণ অন্য কথা বলল শাশ্বতী। বলল, সেদিন আমি ওখান থেকে চলে গিয়েছিলাম, আপনি তাতে রাগ করেননি তো? উত্তরে ললিতের বলার কথা, কেন আপনি ওরকম করলেন? ছি ছি, আদিত্য খেপে গিয়ে সঞ্জয়ের পেটে লাথি মেরেছে, আমাকে চড় মেরেছে। কেন আপনি আমাদের ম্যারেজ রেজিস্টারের সামনে বেইজ্জত করলেন? কিন্তু সে কথা বলল না ললিত, বরং অপরাধীর মতো মুখ নামিয়ে বলল, না, আপনি ঠিকই করেছিলেন। শাশ্বতী হাসল। তার সাদা ছোট ছোট দাঁতে সকালের সতেজ রোদ আর পেয়ারা পাতায় সবুজ রঙের একটা আভা ঝিকমিক করে গেল। চায়ের কাপ আর চিড়ে ভাজার প্লেট হাতে মা ঘরে ঢুকল। মায়ের মুখে চোরা হাসি। বলল, ললিত, তুই একটু চা খাবি? করে দেব? ললিত বলল, দাও। মা শাশ্বতীকে চাটা দেয়, বলে, একটু খাও, এই বাড়িতে প্রথম এলে, খাও। চা রেখে ললিতের মা তাড়াতাড়ি চলে যায়। মনে মনে বলে, ঠাকুর ঠাকুর। মুখ নিচু করে বসেছিল শাশ্বতী। হঠাৎ মুখখানা তুলে বলল, দেখবেন আপনার অসুখ সেরে যাবে। আমার মেসোমশাইয়ের একদম সেরে গেছে। যাবে, সেরে যাবে। হঠাৎ যেন বুকের মধ্যে জল ছলছলিয়ে ওঠে ললিতের। আহা, যদি সত্যি সেরে যায়!
শাশ্বতী ছেলে মানুষের মতো সতেজ মুখখানা আত্মবিশ্বাসে কঠিন হয়ে যায়। সে বলে, দেখবেন, ওরকমভাবে যদি কেউ চায়, ওরকমভাবে যদি কেউ বলে, তাহলে কিভাবে মরবে ললিত? কিভাবে? ঠোঁট কেঁপে ওঠে ললিতের, চোখে জল এসে যায়। দুর্বলতা? কই, এতকাল তো এই রকম দুর্বল লাগেনি নিজেকে। নিজেকে সামলে নেয় ললিত, একটু চোরা হাসি হেসে বলে, শুনলাম আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। শাশ্বতী ভ্রু তোলে। আমার? সে কি? শুনেছি। ললিত শ্বাস ছাড়ে, মৃদুস্বরে বলে, খুব আনন্দের খবর। শাশ্বতী বুঝতে না পেরে বলে, কার কাছে শুনলেন? কার সঙ্গে ঠিক হলো আমার বিয়ে? ললিত একটু সন্দেহের গলায় বলে, আদিত্য বলছিল আপনার কি এক বন্ধু রাকা না কি যেন নাম, তার দাদার সঙ্গে। শাশ্বতী থমকে যায়। সুমন্তর কথা তার মনেই ছিল না, কিন্তু সে কথা কি করে আদিত্য জেনেছিল? সে কথা কেন এলো ললিতের কানে? বড় লজ্জা করল শাশ্বতীর। সুমন্তর সঙ্গে সে একা গিয়েছিল গঙ্গার ঘাটের রেস্তোরাঁয়, কথা বলেছিল অনেক, প্রশ্রয় দিয়েছিল, কিন্তু এ কথা সে কাকে বোঝাবে যে দুদিন আগেও সে ছিল বড় ছেলে মানুষ? সে কি ছাই বুঝতে পেরেছিল তার মন? এখন মনে মনে শাশ্বতী ক্ষমা চাইল, তোমাদের কাউকে যদি দুঃখ দিয়ে থাকি তবে ক্ষমা করো, আমি বড় বোকা মেয়ে, আমাকে ক্ষমা করো। মুখ নিচু করে শাশ্বতী বলল, ওটা ভুল খবর। ওই ভদ্রলোক চেয়েছিলেন, কিন্তু আমি চাইনি। কে জানে কেন কথাটা শুনে হঠাৎ বুক হালকা লাগে ললিতের। এক দুর্বোধ্য আবেগে বুক ভেসে যেতে থাকে। সে অপলক চোখে তার সামনে জীবন্ত তরতাজা এক দৃশ্য দেখে। ঘন চুলের ভিতর থেকে ঝিকমিক করছে কানের রিং, পরনে কালো হলুদে মেশানো সুন্দর একখানা কটকি শাড়ি, নিকোনো উঠোনের মতো পরিষ্কার ব্রণহীন মুখখানা। এখন যদি ললিতকে ভালোবাসার কথা বলে, তবে কি ও লাজুক মুখ নামিয়ে সম্মতির হাসি হাসবে? আত্মবিস্তৃত ললিত মুহূর্তকাল পরে নিজের সম্বিতে ফিরে এলো। শোষ কাগজের মতো এক বিষাদ হঠাৎ শুষে নিল তার হৃদয়। সে চোখ ফিরিয়ে নিল। শাশ্বতী মৃদুস্বরে বলল, শুনুন, আমার একটু কথা আছে। কি? শাশ্বতী ইতস্তত করে বলে, আপনার বন্ধুকে আমি অনেক দুঃখ দিয়েছি, ওকে একটু বুঝিয়ে বলবেন? আমি কোনোদিন ওকে ভালোবাসিনি। ও জানতো? অন্যদিকে চোখ রেখে ললিত বলে। শাশ্বতী একটু চুপ করে থেকে হঠাৎ প্রায় ফিসফিস করে বলল, আমি খুব অন্যায় করেছি না? ললিত মাথা নাড়ল। না। শাশ্বতী বিষণ্ণ গলায় বলে, ও হয়তো রেগে যাবে, শোধ নেবে, কিন্তু আমার যে কিছু উপায় ছিল না। কথাটায় ললিত একটু বিচলিত হয়, তারপর সোজা তাকায় শাশ্বতীর দিকে, বলে, আপনি ঠিকই করেছিলেন। শাশ্বতী মৃদুস্বরে বলে, ওকে একটু বুঝিয়ে বলবেন, ও যেন কোনো পাগলামি না করে। আমার দাদার কাছে শুনেছি দুদিনও অফিস আসছে না, বড় ভয় করেছিল শুনে, যদিও সুইসাইড বা ওরকম কিছু করে। ললিত হাসে, মাথা নেড়ে বলে, করবে না, ওকে আমি চিনি। আমি ওর বাড়িতে খবর নিয়েছি, ও কলকাতায় নেই, কিছুদিনের জন্য বেড়াতে গেছে। শাশ্বতী ছলছলে চোখে বলে, যদি কিছু করে তাহলে লোকে আমাকে দেখিয়ে বলবে ওই বাজে মেয়েটাই যত নষ্টের গোড়া। এরকমই তো হয়, লোকে না জেনে নিন্দে করে। ওকে বলবেন আমি খুব সাধারণ একটি মেয়ে, আমার মতো তুচ্ছ একজনের জন্য পাগল হওয়ার কোনো মানেই হয় না, ও অনেক ভালো মেয়ে পাবে। ললিত সরল বোকা মেয়েটির দিকে তাকায়, তারপর বলে, সেদিনকার ব্যাপারটার জন্য আমিই দায়ী। আপনি কোনো বন্ধুর দাদাকে বিয়ে করতে যাচ্ছেন শুনে আমি রেগে গিয়েছিলাম। শাশ্বতী এক পলক ললিতের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে হাসল, বলল, হ্যাঁ, সেদিন আপনাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। মাথার চুল উড়ছে, লাল টকটক করছে মুখ, চোখ জ্বলছে। আপনাকেই আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম।
মনে হয়েছিল রেগে গেলে আপনি ভয়ঙ্কর কাণ্ড করতে পারেন। সেই ভয়ে আরেকটু হলে আমি হয়তো সই করে ফেলতুম। ললিত লাজুক মুখে হাসল, বলল, মানুষ তো নিজের মুখ দেখতে পায় না। সেদিন আমাকে কীরকম দেখাচ্ছিল কে জানে, কিন্তু আমি চেয়েছিলাম বলেই আপনি সই করতেন, আপনার নিজের ইচ্ছের জন্যেই। শাশ্বতী মৃদুস্বরে বলে, অতগুলো পুরুষ ঘিরে ধরলে ভয় লাগে না? কেমন অচেনা পরিবেশ, রাগী সব মানুষ, আর ওই বিশ্রী দমাটকানো ঘর। এইসব থেকে ছাড়া পাওয়ার জন্য হয়তো শেষ পর্যন্ত আপনারা যা বলতেন তাই করতাম। আমার মাথা গুলিয়ে গিয়েছিল। আপনার সেই ব্যান্ডেজ বাঁধা বন্ধু বের করে আনার পরও অনেকক্ষণ আমি বুঝতে পারিনি আমি সত্যি সই করে এসেছি কিনা। বড় মায়া হয় ললিতের। সে একটু চিন্তা করে আস্তে আস্তে বলল, কিন্তু শেষ পর্যন্ত আমিও চাইনি যে আপনাদের বিয়েটা এইভাবে হোক। আপনি চলে যাওয়ার পর আমি চেয়েছিলাম যেন আপনি না ফিরে আসেন আর। বলেই একটু ইতস্তত করল ললিত। বলল, কিন্তু আপনি কি আমাকে বিশ্বাস করছেন? শাশ্বতী হাসছিল, মৃদু চিকমিকে হাসি। মাথা নেড়ে বলল, বিশ্বাস করেছি। তারপর আচমকা বলল, কিন্তু কেন তা চেয়েছিলেন? সত্যি তো, সে কেন চেয়েছিল, আর তাতে কী লাভ? তবু তার মন চায়নি বিয়েটা হোক, বিশেষত ওইভাবে ধুলোটে এক অফিস ঘরে সরকারি ভাষায় আধুনিক মন্ত্র পাঠ করে। সে চায়নি এই কাটা কাটা মুখের শ্যামলা মেয়েটির বিয়ে হয়ে যাক। কিন্তু কেন? কী লাভ তার? ললিত মিনমিন করে শুধু বলল, আমি ভেবেছিলাম আপনি অন্য কাউকে ভালোবাসেন। সে কথার উত্তর দিল না শাশ্বতী। ব্যাগ আর কলেজের খাতা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, এবার আমি যাব। বিদায়ের সময় কেউই জিজ্ঞেস করলো না আবার দেখা হবে কিনা, কিংবা কবে দেখা হবে। ফেরার সময় বাসে একা একটি মন নিয়ে বসেছিল শাশ্বতী। কত ভাবল সে। সে শুনেছে ক্যান্সার হলেও কেউ বেঁচে যায়, যেমন তার মেসোমশাই বেঁচে আছেন। ললিত তাহলে কেন মরে যাবে? মৃত্যুর মুখোমুখি ললিত কি এখন বড় একা? একা বলেই মাঝে মাঝে রেগে যায় নিজের ওপর। সেদিন ওকে লক্ষ্য করেছে শাশ্বতী। একদম পাগলের মতো দেখাচ্ছিল ওকে। ওর মন চাইছিল না, তবু জোর করে শাশ্বতীকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কেন ওর এত অহংকার? কেন শাশ্বতীকে অবহেলা করেছিল? মরে যাবে বলে? মৃত্যুরও কি অহংকার হয়? কিন্তু শাশ্বতীর আর ওর ওপর একটুও রাগ নেই। এখন পুরুষ মানুষকে অনায়াসে বুঝতে পারে শাশ্বতী। সেদিন অত সব গণ্ডগোলের মধ্যেও ললিতকে সে বুঝে গিয়েছিল। মাঝে মাঝে শাশ্বতীর ভিতরটা ধক করে ওঠে আজকাল। ও কি মরে যাবে? কেন মরে যাবে? ক্যান্সারের তো ওষুধ বেরিয়েছে, শাশ্বতী পড়েছে কাগজে, বেরোয়নি? হ্যাঁ, নিশ্চয়ই বেরিয়েছে। তার মন বলছে, সে জানে। দুপুরেই ললিতের মা গেল প্রতিবেশীদের বাড়ি বাড়ি। বুড়িদের আড্ডায় বিনতি কিংবা লুডো খেলতে খেলতে বলল, কেমন সুন্দর লক্ষ্মীমন্ত একটা মেয়ে এসেছিল আজ তাদের গরিবের ঘরে। ওই মেয়েই হয়তো আসছে একদিন বউ হয়ে। সারা ঘর খুঁজে দেখে ললিত, শাশ্বতী কিছু কি ফেলে গেছে, যার জন্য সে আবার কখনো ফিরে আসবে এই ঘরে? না, কিছুই না। ললিত স্থির হয়ে দাঁড়ায়, বিড়বিড় করে প্রশ্ন করে, কোনো দিন আসবে না আর। তারপর সম্বিত ফিরে যায়। বিন্দু বিন্দু জলের মতো এইসব পার্থিব দুর্বলতা লেগে আছে তার গায়ে। সে একদিন সব জলকণা ছেড়ে ফেলে মায়াবী হাঁসের মতো উড়ে যাবে। উড়ে যাবে, ফিরবে না আর। দেখবে না অপরাহ্নের উঠোনে সেই অদ্ভুত হলুদ আলোটি, সতেজ পেয়ারা পাতায় শিশুর মুখের মতো ছবি। মানুষের মুক্তির কথা ভাববে না আর, ভালোবাসবে না। কেবলই কি জড়বস্তু থেকে জন্ম নিয়ে জড়ে ফিরে যাওয়া? কিছুই নেই আর। হায়, তবু কেন যে কেবলই মনে হয় ললিতের এখনও তার জীবন অপরিমেয় বাকি রয়ে গেছে। অধ্যায় 24। বর্ধমানের কয়েক স্টেশন আগে ডাউন লাইনের ধারে এক নিরালা জায়গায় সোঁদাল গায়ের একজন লোক কলকাতার গাড়ির জন্য দাঁড়িয়েছিল। দুঃখী লোকটা। ৪৫ বছর ধরে সে বেঁচে আছে পৃথিবীতে। আজ তার শেষ দিন।
রেললাইন বাঁক নিয়ে চলে গেছে পশ্চিমের দিকে উদম মাঠের ভিতর দিয়ে। নিষ্ফলা মাঠের ওপাশে প্রকাণ্ড সূর্য ডুবে যাচ্ছে। পূবে বহু দূর থেকে হরেন সাঁইয়ের ধানকলের শব্দ আসছে ঝকঝক। নাবাল জমিতে এখনো জমে আছে গত বর্ষার জল, ব্যাঙ ডাকছে। একটু আগে হালকা একটা মেঘ বৃষ্টি দিয়ে গেল। বেশ বিকেলটি, জলে ভেজা মাঠঘাট পরন্ত রোদ পাক ফসলের মতো দেখায়। দুঃখী লোকটা দেখে, কাঁধের গামছাখানা দিয়ে চোখের জল মুছে নেয়। শেষ বিকেলটা বড় সুন্দর। যদি এমন সুন্দর হতো জীবন, এমন ভরভরন্ত নিস্তব্ধ বিকেলটির মতো। কিন্তু তা তো হয়নি। বাবার ঋণ ছিল অনেক। জমি চলে গেল মহাজনের ঘরে। ভাগ চাষে চলছিল দিন। কিন্তু পরপর 2 বছর আজন্মা। ধানের দর পড়ে গেল। হরেন সাঁইয়ের কলে ঝাড়াই হচ্ছে তারই রোয়া কাটা ধান। এখন আর তার কোনো দুঃখ নেই। এক্ষুনি রেলগাড়ি চলে আসবে, বারবারন্ত হোক সাঁই মশাইয়ের। ঝাড়া হাত পাতার, কাঁদবার কেউ নেই। এক যদি বারুইপুরে মেয়েটার কাছে খবর যায়, তা সে খবরও যাবে দুলকি চালে। পৌঁছতে পৌঁছতে মাসখানেক। ততদিনে হাওয়া বাতাসে জলে মাটিতে মিশে কোথায় চলে যাবে সে। তার খানিকটা চলে যাবে আকাশে, মেঘ হয়ে চোখের জল ফেলবে। তার আর খানিকটা মাটিতে মিশে বুকে করে নেবে সেই জল। তার আর খানিকটা হু হু বাতাসের সঙ্গে ছুটে এসে ধানের আগা ছুঁয়ে চলে যাবে কোথায়। দুঃখী লোকটা তার চারধারে অলৌকিক বিকেলটা দেখে নেয়। ফলিডল কেনারও পয়সা ছিল না বলে সে 2.5 মাস হেঁটে এসেছে রেল রাস্তা পর্যন্ত। উঁচু জমিতে দাঁড়াতেই ফুরফুরে হাওয়া লাগছে। বাতাসে এখন বড় আদর। সেই আদুরে বাতাসটাই একটা শব্দ নিয়ে আসে, গুড়গুড় শব্দ। দূরে রেল ব্রিজে উঠে এলো গাড়ি। তারপর পায়ের নিচে মাটি চড়াইয়ের বুকের মতো কাঁপে। মাইলখানেক দূরে বাঁকের মুখে পিঁপড়ের মতো কালো ট্রেনখানা উদম মাঠের ওপর দিয়ে চলে আসছে। ড্রাইভার সাহেব দেখে ফেলবে। লোকটা 2 কদম নেমে যায় ঢালু বেয়ে। উবু হয়ে বসে একটা বিড়ি ধরায়, খুব জোরে টানতে থাকে। বাঁকের ওপর দিয়ে পাক মেরে আসছে গাড়িখানা। বিড়ি ফেলে লোকটা উঠে দাঁড়ায়, গামছাখানা জড়িয়ে নেয় মুখে। তারপর 2 লাফে উঠে আসে ঢালু বেয়ে। গামছার আবছায়ার ভিতর থেকে একবার কালো ট্রেনখানা দেখে। মারমার ঝোড়ো ঝোড়ো শব্দের মধ্যে চেঁচিয়ে মেয়ের নাম ধরে ডেকে বলে, বকুল, যাই। বাতাসের একটা ধাক্কা লাগে জোর। অনেক হিজিবিজি দেখতে পায় লোকটা। দেখে কোমরের ওপর দাঁড়িয়ে আস্ত এক রেলগাড়ির কামরা। কিন্তু খুব ভার লাগে না। তার শরীরের ভিতর দিয়ে কুলকুল করে একটা নদী বয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে ঘাস মাটি। সে জলের জন্য একবার হা করে, 2 বার 3 বার। মুখে কথা ফোটে না। ঘাটটা কাত হয়ে যাচ্ছে। অনেক মানুষের পা বৃষ্টির মতো মাটিতে পড়ছে। অনেক লোক কথা বলছে। কিন্তু সে কেবল অঝোরে নদীর শব্দটা শুনে। তার শরীরের ভিতর থেকে কুলকুল করে বয়ে যাচ্ছে। সে জলের জন্য হা করে। কেউ তার কথা বুঝতে পারে না। আস্তে আস্তে বৃষ্টির জলে যেন ধুয়ে যাচ্ছে মুখগুলো। সে ভয়ে চেঁচায়, জল, কিন্তু কেউ বুঝতে পারে না। হঠাৎ আবছায়ার মধ্যে কোথা থেকে সুন্দর একখানা মুখ তার মুখের ওপর নেমে আসে। বড় সুন্দর মুখ, দয়ালু 2টি জল ভরা চোখ। লোকটা অবাক হয়ে চেয়ে থাকে। এই রকম একজন মানুষকেই সে তো সারা জীবন নিজের অজান্তে খুঁজছে। কখনো আলপথে লণ্ঠন হাতে যেতে যেতে, কিংবা যখন বর্ষার এক বুক জল নেমে টেঁটায় গাঁথা বস্তুটি শোল মাছ না কেউটে না জেনে হাত ডুবিয়েছে জলে, কিংবা কখনো দিকশূন্য বৈশাখী দুপুরের ধুধু মাঠ আর অনন্ত আকাশের দিকে চেয়ে পৃথিবী ও আকাশের প্রকৃত অর্থ বুঝতে পারেনি, কিংবা কখনো যখন বাইরের দাওয়ায় মাঝরাতে ঘুম ভেঙে ফুটফুটে জ্যোৎস্নায় হঠাৎ অস্পষ্টভাবে নিজের পূর্বজন্মের কথা মনে পড়ি করেও পড়েনি, তখন সেই সব সময় সে তো আবছাভাবে একেই খুঁজে বেরিয়েছে এতদিন। এই দয়ালু মুখখানা, আহা, যা পরের জন্য কাঁদে। সময় দেখা হলো না গো। এ ঠিক নিয়ে যেত তাকে
সেইখানে যেখানে ঈশ্বর আছেন। কচু পাতায় জল মুখ ভরে ঢেলে দিচ্ছে মানুষটা, চোখে মুখে পড়ছে জলের ছিটে। লোকটা অবাক হয়ে চেয়ে থাকে। তুমি কি অচেনা মানুষ? না গো, দুঃখী মানুষ তোমাকে দেখলেই চিনে নেবে। অন্ধকার নেমে আসে, সূর্যের মুখ ঢেকে দয়ালু মুখখানা তার দিকে চেয়ে থাকে। এই একজন মানুষ যে তার জন্য কাঁদছে। লোকটা নিশ্চিন্তে চোখ বোঝে। আস্তে আস্তে তার মাথাটা কোল থেকে মাটির ওপর নামিয়ে দেয় রমেন। তারপর উঠে দাঁড়ায়, ঢালু বেয়ে আস্তে আস্তে নেমে আসে নাবাল জমিতে যেখানে জল জমে আছে। হাতের রক্ত ধোয়ে, ধুতিটা ভিজিয়ে নেয়, মুখে জলের ছিটা দেয়। উঠে আসবার সময় দেখে লোকটার কাটা ডান হাতখানা পড়ে আছে। যত্নে তুলে নেয় সেটা, ভিড় ঠেলে মৃতদেহের কাছে রেখে দেয়। তারপর একটু দূরে এসে দাঁড়ায়। দিগন্তে নীল মেঘের রঙের একটা আস্তরণ। সূর্য দুয়াদখানা হয়ে অস্ত যাচ্ছে। রমেন নিঃশব্দে হেঁটে এসে নিজের কামরায় ওঠে। কামরার ভিতরে ভিড়ের মানুষেরা তাকে রাস্তা করে দেয়। অন্যমনে সে এসে দাঁড়ায় তার পুরনো জায়গায়, দুই বেঞ্চের মাঝখানে, শান্তভাবে। সভয়ে তার কাছ থেকে সরে গেল একজন লোক। বলল, আপনার কাপড়ে এখনো রক্ত। বেঞ্চ জুড়ে হোলডলের বিছানা পেতে বসে আছে একজন খিটখিটে চেহারার লোক, সঙ্গে 3টে বাচ্চা আর গোলগাল বউ। রমেন প্রথম গাড়িতে উঠতে এই লোকটা তাকে জায়গা দিতে চায়নি। বলেছে, দেখেছেন তো, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, এর মধ্যে কোথায় বসবেন? সেই লোকটা এখন রমেনকে জিজ্ঞেস করল, লোকটা মরে গেছে? রমেন মাথা হালায়। ইস, লোকটা বলে। তারপর হোলডলের একটা অংশ উল্টান দিয়ে জায়গা করে দিয়ে বলে, আপনি বসুন। মানে আমার কোলেই লোকটা মারা গেছে। আপনার বিছানাপত্র ছোঁয়া যাবে? তাতে কি বৃহৎ কাষ্ঠাসনে দোষ নেই। রমেন বসল না। দুর্গাপুর থেকে গাড়ি ছাড়ার শেষ সময়ে একটা 25-26 বছরের ছেলে দৌড়ে এসে গাড়িতে উঠেছিল। ওর দৌড় দেখে বোঝা গিয়েছিল যে ছেলেটা দৌড়তে জানে। তার গায়ে হ্যান্ডলুমের চমৎকার একটা চেক শার্ট, পরনে কর্ডের প্যান্ট, পায়ে হান্টিং বুট, কাঁধ থেকে একটা মাঝারি কিট ব্যাগ ঝুলছে। গায়ের রং ফর্সা, একটু নিষ্ঠুর চৌকোনো ধরনের মুখ, চোখ দুটো স্থির স্থির কিন্তু শান্ত নয়, বরং একরোখা। একটি কিংবা দুটি খুন করার পর মানুষের চোখ ওরকম স্থির হয়ে আসে। তখন চোখের পাতার একটা গাঢ় ছায়া পড়ে চোখের মণিতে, আর সেইখানে চোখের গভীরে ধিক ধিক করে একটা চোরা আলো। ছেলেটা গাড়িতে ওঠার পর থেকেই হোলডলওয়ালা লোকটার সঙ্গে তার ঝগড়া হচ্ছে। ছেলেটা বসার জায়গা চাইতেই লোকটার বউ বলে, কি করে জায়গা হবে? আমাদের বাচ্চা কাচ্চা, এত জিনিসপত্র, ওর শরীর খারাপ। ছেলেটা মুখ বিকৃত করে ঘেন্নার চোখে। লোকটা তার বউ আর 3টে বাচ্চাকে দেখেছিল, একটু কিছু বলেনি। ট্রেন ঘণ্টাখানেক লেট চলছিল, তাই হোল্ডওয়ালওয়ালা লোকটা একবার রমেনকে বলেছিল, গেরো দেখেছেন? পৌঁছোতে প্রায় রাত হয়ে যাবে। আমি আবার থাকি বাঘাযতীনে, এলাকাটা ভালো নয়। অত রাতে ছিনতাই ফিনতাই, তাছাড়া ট্যাক্সিওয়ালাকেই বিশ্বাস কি? তখন দুর্গাপুরের ছেলেটি একটু আত্মপ্রত্যয়ের হাসি হেসে বলল, আমিও ওই দিকেই যাব, আমাকে সঙ্গে নেবেন? আমি সঙ্গে থাকলে ভয় নেই। লোকটা বিব্রত চোখে ছেলেটাকে একটু দেখে মাথা নেড়ে বলল, না না, তার দরকার নেই। ছেলেটা ঠাট্টার গলায় বলল, কেন? বিশ্বাস হচ্ছে না? লোকটা বলল, না তা নয়, ভগবান দেখবেন, ঠিক পৌঁছে যাব। ছেলেটা একটু হাসল। ভগবান তো একটু আগেও দিছিলেন, যখন আপনি ভয়ের কথা বলছিলেন। লোকটা সে কথার উত্তর দেয়নি। রমেনের দিকে তাকিয়ে অন্য প্রসঙ্গ আনবার চেষ্টা করে বলেছে, আজ আমার আসার কথা ছিল না জানেন, ঠিক ছিল পরশুদিন আসবো, কিন্তু পঞ্জিকায় দেখেছি অমৃতযোগ ছিল আজ যাত্রার সময়। তারপর একটু ম্লান হেসে বলল, কাশিতে সেবার ভৃগু বিচার করালাম, দুর্ঘটনায় মৃত্যুর যোগ, তাই পঞ্জিকা না দেখে বেরোই না বড় একটা। দুর্গাপুরের ছেলেটা দুদিকে বাঁকে দুখানা লম্বা কেঠো হাত ছড়িয়ে দাঁড়িয়েছিল।
একটু ঝিলিক দিল তার হাসি, বলল, কেটে পড়ুন দাদা, কেটে পড়ুন। পৃথিবীতে জায়গা বড় কমে যাচ্ছে। 6 জনের জায়গা দখল করে বসে আছেন, 20 জনের খাবার টেনে নিচ্ছেন। ঠিক সেই সময় ইঞ্জিন থেকে তীব্র বাঁশি বেজে ধীরে ধীরে থেমে আসছিল গাড়ি। সেই ছেলেটা এখন রমেনের গা ঘেঁষে দাঁড়িয়েছে। একটু অন্যমনস্ক ছিল রমেন। ছেলেটা তার কানের কাছে মুখ এনে বলল, কেমন দেখলেন? কি? লোকটা যে মরে গেল, কোনো কষ্ট পেল না, ইনস্ট্যান্ট। রমেন উত্তর দিতে পারল না। তার ঠোঁট একটু কেঁপে গেল মাত্র। ছেলেটা নিচু গলায় বলল, আপনি খুব শকড? প্রথম প্রথম ওরকম হয়। কলকাতায় নেমে একটা বড় ব্র্যান্ডি খেয়ে নেবেন, সব ঠিক হয়ে যাবে। আমি মানুষকে মরতে অনেক দেখেছি। খুব ধীর চাপা গলায় রমেন বলল, জানি। ছেলেটা খুব সামান্য একটু চমকে উঠল। রমেন সরে এসে গাড়ির খোলা দরজার সামনে দাঁড়ায়। দরজার মুখে ভিড়। দুটো লোক একে অন্যের বিড়ি থেকে আগুন ধরিয়ে নিচ্ছে। তাদের দুজনের মুখের ঠিক মাঝখান দিয়ে ডুবে যাচ্ছে সূর্য। মেঝেতে উবু হয়ে বসেছিল বেটে মতন একটা লোক। এত বেটে যে আর 2-1 ইঞ্চি ছোট হলেই বামন বীর হয়ে যেত। পরনে ময়লা হাফ শার্ট আর ধুতি। সে ভিড়ের মধ্যে একটা ফাঁক দিয়ে রমেনকে দেখছিল। হ্যাঁ, ওই তো সেই লোক যে ট্রেনে কাটা পড়া মানুষটার মাথা কোলে করে বসেছিল, অচিন মানুষের জন্য কেঁদেছিল। ওই তো সেই লোক। লম্বা লোকটা, ফর্সা গায়ে, হাফ হাতা পাঞ্জাবি। হ্যাঁ, ওই লোকটাই। মরন্ত মানুষটা ওই মুখখানার দিকে চেয়েই মরে গেল। মরন্ত মানুষ লোক চেনে, ভুল হয় না। এই লোকটাকে দুঃখের কথা বলা যায়, এ বুঝবে ঠিক। সে একে বলবে গতবার তার কোলের ছেলেটা কিভাবে মারা গেল। মিঠিপুর তার গা, 24 পরগনায়। গতবার বান ডাকলো রাত 2টোয়। ঘরে সে, তার বউ আর 1.5 বছরের ছেলে। জলের শব্দে ঘুম ভেঙে দেখে ঘরের মেঝে 1000 সাপের মতো জলের খেলা। মুহুর্মুহু জল বেড়ে ওঠে। সে বউকে ডাকে, সামাল। গরিব মানুষ, জিনিসপত্র তেমন কিছু ছিল না। যায় তো সেগুলো যাক, কিন্তু মানুষগুলো বড় আপন। বউকে বলল, আমার কোমর পেঁচায় ধর। বউ ধরল। ছেলে কোলে করে জলে নামল সে। ঘরে তখন তার কোমর জল, বাইরে নামতেই গলা পর্যন্ত। তখন মাঠ ঘাট কিছু ঠাহর হয় না। অন্ধকার, অঝোর বৃষ্টি, বাতাস ডাকে, উত্থাল পাত্থাল গাই গাই জলের ডাক। লোকটা জলের মধ্যে টালমাটাল ছুঁড়ছিল। সঙ্গে কোমর ধরা বউ, বুকে ছেলে। পশ্চিম দিকে বুড়ো বটের তলায় মহাবীরের থান। সেই জায়গাটাই সবচেয়ে উঁচু। সেখানে বাঁধানো বেদি আছে 100খানেক গজ দূরে। ওই 100 গজ রাস্তা তার বুকে ধরা ছিল ছেলেটা, জলের তলায়। গলা জল ভেঙে যখন গিয়ে উঠল বাবার থানে, তখন খেয়াল করে দেখে, আরে এই আমি করেছি কি? হ্যাঁ, বুকের মধ্যে জোরে চেপে ধরেছি ছেলেকে। দেখি তার মুখ ডুবে রয়েছে জলের মধ্যে। ছেলে শ্বাস নেয়নি। হ্যাঁ, লোকটা আপন মনে বিড়বিড় করল, এই রে কও, হ্যাঁ, এই রে কওয়া যায়। লোকটা হাত বাড়িয়ে রমেনের পা ছুঁয়ে ডাকে, ও কর্তা। রমেন নিচু হয়ে লোকটাকে দেখে। গালে খোঁচা খোঁচা দাড়ি, জল টসটসে চোখ। একে দেখেছে রমেন। যখন ট্রেনে কাটা পড়া লোকটা রমেনের কোলে মাথা রেখে মরে যাচ্ছে, তখন এই লোকটাই দৌড়ে গিয়ে কচু পাতায় জল এনে দিয়েছিল। রমেনের কানের কাছে বিড়বিড় করে বলেছিল, বাঁচিয়ে দিন কর্তা, বাঁচিয়ে দিন, আপনিই পারেন, হে ঠাকুর। রমেন নরম গলায় বলল, কি? লোকটা একটা বিড়ি বাড়িয়ে ধরে। তার আর কিছুই দেওয়ার নেই। রমেন বিড়িটা নেয়। লোকটার মুখোমুখি উবু হয়ে বসে বিড়িটা ধরায়। লোকটা গলে যায় সেই সোহাগে। বিড়বিড় করে তার দুঃখের কথা বলে। তারপর আস্তে আস্তে রমেনের বুকের কাছে ঝুঁকে আসে লোকটার মাথা। তীব্র ফিসফিসানি স্বরে লোকটা বলে, বলেন কর্তা, কেন বুদ্ধি নষ্ট হয়ে গেল? কি হয়েছিল আমার? কাঁধে তুলে নিলে এই ছেলেটা বেঁচে যেত, কিন্তু কেন বুদ্ধি হয় নাই?
হাত কচলে চোখের জল মুছে লোকটা। রমেনের সুন্দর মুখ স্তব্ধ হয়ে দেখে, তারপর বলে, তারপর থেকেই আমি বন্ধকি কারবার ছেড়ে দিলাম। ধর্মে কর্মে মন দিয়েছি, তীর্থে যাই মাঝে মাঝে, ভিখিরিরে ভিক্ষে দিই। মানুষের বিপদ দেখলে মন কেমন করে, ছুটে যাই, কিন্তু আর লাভ কি? বুদ্ধি না সে ছেলেটা মইরে গেল, তার ওপর দেখেন আমি ঈশ্বরের চায় বামন বীর, আপনার মতো লম্বা হলে পর, কিন্তু ভগবান চান নাই। মনে মনে মৃদু হাসে রমেন। লোকটা জানে না বামন বীরের মতো তার চেহারায় রূপ ঝরে পড়ছে। সত্য বটে, কখনো সখনো আমাদের প্রিয়জন চলে যায়, তার শূন্যস্থানে অন্তরে চলে আসে দয়া, মায়া কিংবা বিস্তার। লোকটা এখনো টের পায়নি, ছেলে না থাকায় দুঃখই ছেলে হয়ে তার কাছে আছে। রমেন তার কাঁধে হাত রেখে চুপ করে বসে। লোকটা বিড়বিড় করে, আপনার বড় দয়া মায়া, মরন্ত মানুষটার ভুল হয় নাই। গাড়ির গতি কমে আসে। অনেক লাইনের জটিল ইয়ার্ডের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। হোল্ড অলওয়ালা লোকটা গলা বাড়িয়ে ডাকলো, ও দাদা। রমেন তাকাতেই হাতের প্লাস্টিকের জলের বোতলটা বাড়িয়ে দিয়ে ম্লান মুখে বলল, বারবার কষ্ট দিচ্ছি আপনাকে, সামনেই বর্ধমান, একটু জল এনে দেবেন দাদা কাইন্ডলি। আপনি ইয়াং ম্যান, ছুটে গিয়ে আনতে পারবেন। আমার সায়াটিকা। আসানসোলে একে একবার জল এনে দিয়েছিল রমেন। অভ্যাসবশত বোতলটার জন্য হাত বাড়িয়েছিল রমেন, কিন্তু হাতটা ফেরত নিল। দুর্গাপুরের ছেলেটা শিথিল চোখে তাকে দেখছিল। রমেন ছেলেটাকে দেখিয়ে লোকটাকে বলল, একে দিন, ইনি এনে দেবেন, আমি মরা ছুঁয়েছি। লোকটা ইতস্তত করে। হঠাৎ ঘেন্নায় ছেলেটার মুখ বেঁকে যায়। রমেনের চোখে স্থির চোখ রাখে ছেলেটা। মৃদু একটু হাসল রমেন, বন্ধুত্বের হাসি। ছেলেটা হাসিটুকু ফেরত দিল না। রমেন মনে মনে বলল, আমি তোমার শত্রু নই। ছেলেটা চোখ সরিয়ে নিয়ে লোকটার দিকে হাত বাড়িয়ে বলল, দিন, এনে দিচ্ছি। গাড়ি বর্ধমান পার হয়ে গেল। দুর্গাপুরের ছেলেটা জল এনে হোল্ড অলওয়ালার বেঞ্চে জায়গা পেয়ে গেছে। দরজার কাছে দাঁড়িয়ে রমেন দেখে অপরাহ্নের আলোয় প্রকাণ্ড একখানা আদি অন্তহীন মাঠ দ্রুত পার হয়ে যাচ্ছে তাদের রেলগাড়ি। চষা জমির ছায়ার মতো আকাশে ফুটে আছে কোদালে মেঘ। জানালার ধারে এক টেরে সিটটাতে বসেছিল বুড়ো একটা লোক। সে রমেনের ধুতিতে রক্তের ছোপ দেখছিল। লক্ষ্য করল রমেনের বিষণ্ণ মুখ। তারপর বলল, লোকটা বাঁচল না না? রমেন মাথা নাড়ল। লোকটা একটু চুপ করে থেকে বলল, চারদিকে লোক মরে যাচ্ছে খুব, খাদ্য সমস্যা, এই বাজারে মানুষ বাঁচে? আপনি কোথায় যাবেন? কলকাতায়। কলকাতার কোথায়? ঠিক নেই। ঠিক নেই? সে কি, বাড়ি বাসা নেই সেখানে? রমেন একটু ইতস্তত করে বলে, ছিল, কাশীপুরে গঙ্গার ধারে আমাদের একখানা বাড়ি ছিল। শুনেছি সেটা উদ্বাস্তুরা দখল করে নিয়েছে। আমি কোনো বন্ধুর বাসায় উঠব। ইস, বাড়িটা বেদখলে চলে গেল। আপনি এতকাল করছিলেন কি? আজকাল কি একটা বাড়ি করা সহজ? গঙ্গার ধারে ওই জায়গায় এখন 20-30 হাজার টাকা কাঠা। লোকটা উদ্বিগ্ন হয় খুব, বলে, আদি বাড়ি এটাই? না, রমেন বলে, আদি বাড়ি ময়মনসিংহ। ময়মনসিং? লোকটা নড়ে চড়ে বসে। ময়মনসিংহের কোথায়? কালীবাড়ির কাছে। কার বাড়ি? রায় হরেন্দ্র নারায়ণ চৌধুরী। লোকটা সোজা হয়ে বসে। তিনি আপনার কে হন? দাদু। লোকটা অনেকক্ষণ অবিশ্বাসের চোখে চেয়ে দেখে, স্থির চোখে। তারপর হঠাৎ ফিসফিস করে বলে, ছোট কর্তা।
আপনি আমাদের ছোট কর্তা না? বুড়ো লোকটার খোলা চোখে জল চলে আসে। সে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। বসেন বসেন। রমেন তার কাঁধে হাত রাখে। লোকটা বিহ্বলভাবে বসে পড়ে। সে বুঝতে পারে না এর মানে কি। ছোট কর্তার ময়লা ধুতিতে রক্তের ছাপ। একটু আগে কাটা পড়া লোকটাকে বুকে করে ধুলোয় বসেছিল। গালে না কামানো দাড়ি। মেঝেই বসে একটা ভিখিরি মানুষের সঙ্গে বিড়ি খেলো। কি করে হয়? সে ছোট কর্তাকে ঘোড়ায় চড়তে দেখেছে, বন্দুক চালাতে দেখেছে। সে দেখেছে ছোট কর্তা 13 বছর বয়সে একা মোটর গাড়ি চালিয়ে নিয়ে যায়। সেই বাড়ির দেউরির ওপর সিংহের মূর্তি, মাঠে পেখম ধরা ময়ূর। বড় কর্তা বারান্দায় দূরবীন হাতে বসে আছে। ছোট কর্তা বুট পরে চামড়ার বল মারছে দেওয়ালে। কি করে হয়? হায় হায় রে, এ আপনার কি চেহারা হয়েছে ছোট কর্তা? জমি নাই, বাড়ি বেদখল। হায় হায় রে। রমেন তার পাশ ঘেঁষে দাঁড়ায়। কি বলবে ভেবে পায় না রমেন। কেবল তার মাথায় হাত বুলিয়ে দেয়। লোকটা কতবার সেই বাড়িতে ছুটে গেছে দায় দফায়। মুশকিল আসান ছিল সেই বাড়ি। পাকিস্তানের পর যখন খালি হয়ে গেল বাড়িটা, লুট পড়ে গেল, তখন কতদিন তার বুক ব্যথি উঠেছে। কলকাতায় এসে কতবার অভাবে দুঃখে তার মনে পড়েছে ময়মনসিংহের সেই বড় বাড়ির কথা। ইচ্ছে হয়েছে কাশীপুরে একবার ছোট কর্তার কাছে যায়। আপনারাই চিরকাল আমাদের দেখেছেন, আমরা আর কোথায় যাব? কিন্তু আয় হায় রে, ছোট কর্তার এখন আর কিচ্ছু নাই। কেমন শূন্য লাগে তার, নিঃস্ব ভিখিরির মতো লাগে নিজেকে। কাশীপুরে ছোট কর্তা আছেন এই বিশ্বাস নিয়েই সে এতকাল অনেক দুঃখের সান্ত্বনা পেয়েছে। কিন্তু এখন সে কি ভেবে সান্ত্বনা পাবে? আমি মুকুন্দ ঘানিওয়ালা, মনে নাই? রমেন মাথা নাড়ে। মনে আছে। সৎ জমিদার পিতার মতো শাসনে রাখেন, সোহাগও করেন। নিষ্কর জমি দিয়ে দেন, বসত করান, ধর্মে কর্মে মতি আনেন মানুষের। কি মানুষ ছিল সব! মাথা নুয়ে আসতো আপনা থেকেই। তার চেয়ে কি এখনকার বিডিওরা ভালো, নাকি সরকারি লোকেরা? অনেক হয়রানির পর মুকুন্দ বুঝে গেছে সব জোচ্চোর, ঠক। এখন আর সেই সব স্বপ্নের মানুষেরা জন্মায় না, যাদের কাছে গিয়ে দাঁড়ালেই দুঃখের কথা নিঃশব্দে বলা হয়ে যেত। নীরবে রমেনের হাতে বেখেয়ালে হাত বুলোয় মুকুন্দ। বলে, সব চলে গেল ছোট কর্তা, আমরা তবে কার কাছে গিয়ে দাঁড়াবো? রমেন ঠিক বলতে পারে না, কিন্তু বলতে ইচ্ছে করে, মুশকিলে পড়লে আমি আছি, আমার কাছে এসো। কিন্তু সে বড় অহংকারের কথা। রমেনের মুখ ফুটে বেরোয় না। সে কেবল মুকুন্দর হাতে হাত রেখে ছোট্ট জায়গাটিতে ঘেঁষাঘেঁষি করে ওর পাশে বসে থাকে। মাঝে মাঝে একটা বুড়ো ময়ূর আর একটা পুরনো মোটর গাড়ির কথা রমেনের মনে পড়ে। কচ্ছপের পিঠের মতো ঢালু সবুজ মাঠে ধূসর রঙের ময়ূরটা এক বোঝা পেখম টেনে আস্তে আস্তে চড়ে বেড়াচ্ছে, এই দৃশ্য মনে পড়ে। কিংবা লজ্জরে পুরনো ক্যাম্বিসের হুডওয়ালা তাদের গাড়িটা বৃষ্টির দিনে পাম গাছের তলায় দাঁড়িয়ে ভিজছে। কখনো বা মনে একটি দুটি ভিন্ন ছবি ভেসে ওঠে। প্রকাণ্ড একটা ভাঙা পিয়ানোর ওপর ধুলোর আস্তরণ, তার উপর আঙুল দিয়ে রমেন তার নাম লিখছে, রায় রমেন্দ্র নারায়ণ চৌধুরী। কিংবা মনে পড়ে প্রকাণ্ড দেউরির ওপর পুরনো জং ধরা লোহার আর্চ, তাতে একটা চৌকো কাচের বাতি ঝুলছে, আর লোহার ফ্রেম বেয়ে লতিয়ে উঠেছে মাধবীলতা। কিংবা সেই নোনা ধরা শ্যাওলায় সবুজ দেওয়ালগুলি, যা তাদের বাড়ির সীমানা ছিল, যার ওপর দিয়ে দুহাত দুদিকে পাখনার মতো ছড়িয়ে টাল খেতে খেতে চোখ বুজে কতদিন হেঁটেছে রমেন। কিংবা মনে পড়ে তাদের ভূতগ্রস্ত প্রকাণ্ড বাড়িটার পশ্চিমের ভিতের কাছে একটা আতস কাচ হাতে দাদু বসে আছে। এখন সেই বৃষ্টির দিন আর পাম গাছের তলায় দাঁড়ানো তাদের সেই বুড়ো ভাঙা গাড়িটার ভিজে যাবার কথা মনে পড়ল। তারপর আস্তে আস্তে সেই বুড়ো ময়ূরটার পেখমের বোঝা টেনে টেনে সতর্ক চলা,
গ্র্যান্ড পিয়ানোর গায়ে লেখা তার পুরনো নাম, আর আতশ কাচ হাতে বাড়ির পশ্চিমের ভিতের কাছে দাদুর বসে থাকা দৃশ্য মনে পড়ে গেল। তার চারধারে এখন একবার তাকিয়ে দেখলে কিছুতেই মনে হয় না যে সে সব সত্যি একদিন ছিল। সেই ময়ূর, পুরনো গাড়ি, সেই গ্র্যান্ড পিয়ানো, কিংবা সেই দাদু। যেমন মনে হয় না ছেলেবেলায় সত্যিই তাকে ওইভাবে তার নাম লিখতে বা বলতে শেখানো হয়েছিল। রায় রমেন্দ্রনারায়ণ চৌধুরী।